আসসালামু আলাইকুম। আচ্ছা, শুনো, আজকে আমরা একটু দ্রুত যাব এবং আহ, একদম জিস্ট জিস্ট কথাবার্তা বলবো। আজকে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পাবা যে ফার্স্ট ফেজে তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে ওইটা। তার আগে আমরা গতদিন যা যা পড়ছিলাম ওগুলো সম্পর্কে একটু শুরুর দিকে কথাবার্তা আছে। পুরো পিডিএফটা, হ্যাঁ, পিডিএফটা আসলে কি আমি তোমাকে বলি। এই পিডিএফটা যেটা বিএমডিসি এর যে পিডিএফ, এইটা হলো তোমার জন্য একটা আর কি কথা ক্লিয়ার। এই বিএমডিসি এর যে পিডিএফটা আছে, এইটা হলো তোমার জন্য একটা সুপার গাইডলাইন। সুপার গাইডলাইন মানে হলো তোমাকে কারো কাছে যাওয়া লাগবে না, তুমি যদি পিডিএফটা ঠিকভাবে পড়ো, তোমার কোনটার জন্য কতটুকু সময়, কিভাবে কি না জানলে তোমার ক্ষতি হবে, কি তোমাকে জানতেই হবে, এখানে এত সুন্দরভাবে লেখা আছে যে বলার বাইরে। মানে এমবিবিএস সম্পর্কে তোমার যা যা জানা দরকার প্রত্যেকটা জিনিস এখানে একদম সুন্দরভাবে লেখা আছে। ওকে, আমরা দেখবো এখন। তোমাদেরকে আজকে আমি শুধুমাত্র 90টা পেজ এক্সপ্লেন করব। এরপরে যখন তোমরা সেকেন্ড ফেজে উঠবা, তারপর সেকেন্ড ফেজেরটা, তারপর থার্ড ফেজের সময়, ফোর্থ ফেজের সময়, এভাবে আমরা টোটাল এই যে দেখো এখানে 509টা পেজ আছে, 509টা পেজই শেষ করবো। ওকে, তোমাদেরও অনেক জানা হবে, আমারও আরেকবার একটা কুইক রিভিউ হয়ে যাবে। ওকে, আসো। তো একটা বই, এটা যেহেতু একটা কারিকুলাম, তাহলে প্রিফেস টিফেস এগুলো তুমি জানো, যারা বই পড়ো তারা জানো যে এইসব জিনিসপাতি থাকে। এগুলো একটু হালকা পাতলা স্কিপ করে চলে যাবা, ঠিক আছে। এই জায়গাটাতে দেখো আমি পিডিএফটা যখন দেখাই দিছি এখানে লিখে দিছি, এইটা খুব ভালোভাবে পড়বা। রিড ইট কেয়ারফুলি। ইন্ডেক্স অর্থাৎ কত নাম্বার পেজে কোন জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, কতটুকু জায়গাতে কতটুকু ফেজ নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তো প্রথমে দেখো আমাদের এই যে পুরো পিডিএফটা আছে, এটা কন্টেন্টস কি কি আছে। কন্টেন্টস এর মধ্যে প্রথমে আছে এমবিবিএস যে করতেছো সেটার ভিশন কি, মানে আমরা কি এটা থেকে আউটপুট চাচ্ছি, ঠিক আছে। তারপরে এটার মিশনটা কি, গোল কি, অবজেক্টিভ কি এমবিবিএস কোর্সের, এইটা নিয়ে আলোচনা করা আছে হলো 6 নম্বর পেজে। ওকে, তারপর ঠিক আছে লার্নিং আউটকামস, তোমাকে শেখানোর পর ওখান থেকে কি কি জিনিসপাতি তুমি পারবা ওটা নিয়ে আলোচনা করা আছে। এমবিবিএস কোর্স সম্পর্কে বেসিক আলোচনা, এইটা ইম্পর্টেন্ট, এইটা আমি সেদিন করছিলাম। এইটা হলো প্রথম ও দ্বিতীয় সেশনে আমি তোমাদেরকে বলছি। ওকে, এমবিবিএস এর বেসিক আলোচনা। আচ্ছা, তারপরে হলো এই যে জেনারেল টপিকস অন হিউম্যান মেডিকেল হিউম্যানিটিস, মানে একজন মানুষ হিসেবে তোমার এমবিবিএস কোর্সে তোমার কি কি জিনিসপাতি সম্পর্কে সচেতন থাকতে হবে ওসব নিয়ে কথাবার্তা বলা আছে, আর ইন্টার্নশিপ নিয়ে লেখা আছে। ওকে, এরপরে লেখা আছে ইন্টিগ্রেটেড টিচিং ইন এমবিবিএস কোর্স। ইন্টিগ্রেটেড মানে বোঝায় হলো যে তোমরা এখন থেকেই রোগ সম্পর্কে জানবা, যা শিখতেছো তার সাথে কিভাবে ক্লিনিক্যাল কোরিলেশন করা যায় ওইটা সম্পর্কে জানবা, ঠিক আছে। যদিও এটা অত ইফেক্টিভ না, কারণ তোমরা অনেক কিছুই বুঝবা না, অনেকগুলো কথাবার্তা বলে। আর যাই হোক, যেহেতু কোর্সে অ্যাড করে দিছে তাই আমাদেরকে অতটুকু জানতে হবে। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারতেছো? যে কোনো একজন রেসপন্স করো তো। আচ্ছা, ঠিক আছে, হোক। এরপরে দেখো আমাদের মেইন আলোচনা যেটা, সেটা হলো ফেজ 1। দেখছো, ফেজ 1 নিয়ে আলোচনা কতটুকু আছে, 1 থেকে 90 পেজ। এই 90 পেজই হলো আমাদের মেইন টার্গেট, এইটাই জানবো। তারপরে আমরা অন্য সেক্টরে চলে যাবো, আর বাকি পিডিএফ গুলো পরে ফেজ গুলোতে আলোচনা করবো। এবার দেখো এই ফেজ 1 এর ক্ষেত্রে কি কি আছে, এই হিউম্যানিটিস মেডিকেল হিউম্যানিটিস সম্পর্কে কিছু কথাবার্তা, ইন্টিগ্রেটেড টিচিং কি কি আছে, সাবজেক্ট কি কি আছে। তোমাদের গতদিনই বলছিলাম কয়টা সাবজেক্ট আছে আমাদের ফার্স্ট পেজে। তিনটা। 3টা। 1 নম্বরে অ্যানাটমি, 2 নম্বরে ফিজিওলজি, 3 নম্বরে বায়োকেমিস্ট্রি, তাই না? বায়োকেমিস্ট্রি। এরপরে দেখো ফেজ 2 সম্পর্কে ওই সেম জিনিস। এই দেখো এখানে যে তুমি 3টে জিনিস পাইছিলে না, এই যে 3টে পাইছিলে ওই 3টে কথা এখানে লেখা আছে। ওকে, তারপরে আবার ফেজ 3 তে ওই কথা লেখা আছে, ফেজ 4 ওই কথা লেখা আছে। এগুলো আসলে ভ্যারি করে, কি আমরা সামনে যে আমি নিতে পাবো এখন সমস্যা নেই। সাবজেক্ট গুলো মনে আছে তো? সেকেন্ড ফেজে তুমি ফার্মাকোলজি পড়বা, আর ফরেন্সিক মেডিসিন এন্ড টক্সিকোলজি পড়বা। থার্ড ফেজে যখন আসবা তখন তুমি পড়বা কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি। আর ফাইনাল ফেজ অথবা ফোর্থ ফেজে যাই পড়বা তুমি হলো মেডিসিন, সার্জারি আর গাইনি অ্যান্ড অবস, ঠিক আছে। সাথে অ্যালাইড সাবজেক্ট, অ্যালাইড মানে হলো মেডিসিন এবং তার রিলেটেড সাবজেক্ট, সার্জারি এবং তার রিলেটেড সাবজেক্ট, সবকিছু পড়বো আমরা এখানকার। যাই হোক, এবার আসুন নিচে আসেন। 6 নম্বর পেজে আসছি আমরা। দেখো কত নম্বর পেজ, এটা এই যে 6 নম্বর পেজ, বললাম না ভীষণ ভীষণ একদম সুন্দরভাবে দেওয়া আছে। তো যাই হোক, ভীষণ কি আমাদের, মিশনটা হলো দেখো ensuring a learning environment in undergraduate medical program that encourages and promotes development of clinically, socially and culturally competent। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কালচারালি।
সোশ্যালি কথাটা খুব ইম্পর্টেন্ট। ক্লিনিক্যালি তো তুমি যে কোনো দেশেই যাও তোমাকে ক্লিনিক্যাল নলেজ দেওয়া হবেই, তার সাথে মাত্র কি তুমি খেয়াল করে দেখো তো তোমাকে আরেকটা জিনিস অ্যাকোয়ার করতে হবে এখান থেকে, সেটা কি? সোশ্যাল। সোশ্যাল নলেজ তোমাকে অ্যাকোয়ার করতে হবে, তো সামাজিকতা। তোমাকে কথা বলা শিখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা কথা বলতে পারো না বা মানুষ হ্যান্ডেল করতে পারো না, তারা একদম শুরু থেকে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করবা, ঠিক আছে? কারণ তোমার পড়াশোনার ভিশনের মধ্যে লেখা আছে যে তোমাকে সোশ্যালি কম্পিটেন্ট হতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো কালচারালি। এই কালচারালি কথাটাও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাকে বাংলাদেশের কালচার বুঝতে হবে। বাংলাদেশের কালচার বুঝতে হবে, তুমি বাংলাদেশে পড়াশোনা করতেছো, বাংলাদেশের কালচার বুঝতে হবে। অর্থাৎ তুমি মহিলা রোগীর সাথে কিভাবে ট্রিট করবা, পুরুষ রোগীর সাথে কিভাবে ট্রিট করবা, বয়সে বড় রোগী হলে কিভাবে ট্রিট করবা, বয়সে ছোট রোগী হলে কিভাবে ট্রিট করবা। এটা তোমার কালচার অনুযায়ী তুমি ট্রিট করবা। অর্থাৎ বাংলাদেশের রোগীকে বাংলাদেশের মতো করে ট্রিট করবা, অন্য দেশের রোগীকে অন্য দেশের মতো করে ট্রিট করবা, যারা যেটাকে কমফোর্টেবল ফিল করে। তুমি পুরুষ মানুষের সাথে হ্যান্ডশেক করতে পারো, খুবই নর্মাল ব্যাপার, তাই না? পুরুষ মানুষ মানে সরি, উল্টো কথা বলছি, মানে মনে করো আমি পুরুষ ডাক্তার যদি হই, তাহলে আমার সামনে যে পুরুষ রোগী আসবে তার সাথে আমি হ্যান্ডশেক করতেই পারি, কেমন আছেন, কথাবার্তা বললাম, ঘাড়ে হাত দিতে পারি, ঠিক আছে? এটা আমাদের কালচারে নর্মাল, বাংলাদেশের কালচারে এটা নর্মাল, ঠিক আছে? এখন যদি মহিলা রোগী আসে, মহিলা রোগীকে আমি হ্যান্ডশেক করতেছি, ঘাড়ে হাত দিচ্ছি, এটা কি আমার কালচারের মধ্যে আছে? বলো। না। না। সো আমি কিন্তু ওই কাজটা করতে পারবো না। সো তোমাকে কালচারাল নলেজও অ্যাকোয়ার করতে হবে পড়াশোনার পাশাপাশি। তাহলে ভিশনে আমরা দুইটা এক্সট্রা জিনিস পাইলাম, একটা হলো সোশ্যাল জিনিসপাতি, আর একটা হলো কালচারাল। ওকে, মনে রাখবা ভালোভাবে, একবার বলে দিচ্ছি, ক্লাসগুলো রেকর্ড থাকবে, তোমরা বারবার দেখে নিও। তোমাদেরও সময় অনেক মূল্যবান, আমারও সময় অনেক মূল্যবান, ঠিক আছে? যাই হোক, এবার দেখো এই যে কালচারালি কম্পিটেন্ট হবা তুমি, মোটিভেটেড টু সার্ভ দ্য কমিউনিটি উইথ কম্প্যাশন অ্যান্ড ডেডিকেশন। আশা করি ইংলিশ তোমরা জানো, এটা অর্থ তোমরা নিজে নিজে বুঝে নিও। ওকে, তোমাকে একদম কম্প্যাশন এবং ডেডিকেশনের সাথে তোমাকে কমিউনিটিকে সার্ভ করতে হবে। কমিউনিটি বলতে তোমার ফ্যামিলি পড়ে, তোমার সমাজ পড়ে, তোমার দেশ পড়ে, তোমার জাতি পড়ে, ঠিক আছে? যাই হোক, এই জিনিসপাতি। মিশন কি? সুন্দর মতো রিডিং করে নিবা। আসলে এগুলো আমাকে বারবার বলে দেওয়া উচিত না, তুমি নিজে পড়বা যে ভীষণ কি আমাদের এমবিবিএস কোর্সের, মিশন কি, গোল কি আমি চাচ্ছি, আর আলটিমেটলি এমবিবিএস কোর্সের আমাদের অবজেক্টিভটা কি, ঠিক আছে? সুন্দরভাবে এগুলো রিডিং করবা, বুঝবা যে এটা আসলে কি বুঝাইছে আমাদের জন্য। মোটামুটি একটা আইডিয়া পাবা যে পড়াশোনার বাইরে আমাকে আর কোন কোন জায়গাগুলোতে ভালো হইতে হবে। ওকে, এখানে কিন্তু ওই কথাগুলো লেখা আছে, আমি বারবার বলে দিচ্ছি। পড়াশোনার বাইরে আর কি কি লাগবে, এই কথাগুলো সুন্দর করে এইখানটাতে লেখা আছে। তোমার ভিশন, মিশন, অবজেক্টিভ, এগুলো মাঝখানে। ওকে, এই 6 নাম্বার পেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখলাম, পড়বা, অবশ্যই পড়বা। তোমার যদি ইংরেজি বুঝতে কষ্ট হয়, তাও কেউ যদি থাকো যে ইংরেজিতে দুর্বল, তাহলে গুগল ট্রান্সলেটর ইউজ করে এখানকার তথ্যগুলো ভালো মতো বাংলায় ট্রান্সলেট করে হইলেও তুমি এটা ভালো মতো আয়ত্ত করবা। এই জিনিসগুলো একবার প্রথমে মাথায় ঢুকে গেলে পুরো এমবিবিএস লাইফটাতে বুঝবা যে আসলে তুমি কি চাচ্ছ, তোমাকে সরকার কেন এই জিনিসপাতিগুলো দিচ্ছে, একদম ভালোভাবে বুঝতে পারবা। ক্লিয়ার? ক্লিয়ার। নিচে আসো। ডেভেলপমেন্ট কি, অ্যাপ্রোপ্রিয়েট, এগুলা জিনিসপাতি পড়ে নিও। লার্নিং অবজেক্টিভ দেখতে পাচ্ছ? লার্নিং আউটকামস মানে তুমি বের হবা কিভাবে। দ্য গ্রাজুয়েট উইথ নলেজ অফ সাইন্টিফিক বেসিস অফ মেডিকেল প্র্যাকটিস। বৈজ্ঞানিক চিকিৎসা হইতে হবে, ঠিক আছে? কবিরাজি চিকিৎসা না। যা পড়বো, যতটুকু পড়বো, সবকিছু একদম বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত মেথডে শিখে আমরা প্র্যাকটিসে যাব। কথা ক্লিয়ার? দ্য গ্রাজুয়েট অ্যাজ এ প্র্যাকটিশনার, ভালো মতো প্র্যাকটিস করবো, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তোমাকে এমবিবিএস করে ডক্টর করাচ্ছে জানো কি? ওটা চায়, আউটকামটা চায় যে তুমি প্র্যাকটিস করো, যাতে রোগীকে সেবা দিতে পারো। অন্য সেক্টরে যাওয়াটা আসলে খুব একটা সাপোর্ট করে না। যাই হোক, ওটা তোমার চয়েস হইতে পারে, কিন্তু আমাদের অবজেক্টিভ হলো, আউটকামটা হলো যে তুমি প্র্যাকটিস করবা, তোমাকে প্র্যাকটিশনার হইতে হবে। প্র্যাকটিশনার অনেক ব্যাপার আছে, চেম্বার করতে হবে এমন কোনো কথা নেই, আরো অনেক কাজে তুমি প্র্যাকটিস করতে পারো, কিন্তু প্র্যাকটিশনার হওয়াটা আশা করে আর কি এমবিবিএস কোর্স কমপ্লিট করার পর তোমার কাছ থেকে। এরপরে হলো তুমি গ্রাজুয়েট করবে একজন প্রফেশনাল হিসাবে। প্রফেশনাল মানে হলো তোমাকে তোমার পেশাকে পেশার মতো করে ট্রিট করতে হবে, এটাকে তুমি অন্য কোনো কিছুর সাথে ট্রিট করতে পারবে না। হ্যাঁ, তুমি ফ্রি ট্রিটমেন্ট দিতে পারো, এটা তোমার ব্যাপার, কিন্তু এইটাই কিন্তু তোমার পেশা। মানে অনেকে বলে না যে ফ্রি ট্রিটমেন্ট দাও, ফ্রি ট্রিটমেন্ট দাও। সবাইকে যদি ফ্রি ট্রিটমেন্ট দাও, তাহলে তুমি নিজের পেট চালাবা কিভাবে, নিজের ফ্যামিলি চালাবা কিভাবে, ঠিক আছে? ইট ইজ টোটালি আপ টু ইউ, যতটুকু তোমার ইনকাম করা দরকার তুমি সেই হিসাবে ইনকাম করবা। এটাকে তুমি তোমার প্রফেশন হিসাবে নিবা, হবি বা অন্য কিছু না। ইট হ্যাজ টু বি ইয়োর প্রফেশন। প্রফেশনালি এটাকে হ্যান্ডেল করতে হবে, কাজকে কাজ হিসাবে নিতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, বাদ দাও এই জিনিসপাতি গুলো। তুমি যে তোমার কাছ থেকে কি কি আশা করে গেলে লেখা আছে, গ্রাজুয়েট উইথ নলেজ অফ সাইন্টিফিক বেসিস অফ প্র্যাকটিস। তুমি যে নলেজ গুলা জানলা, ওগুলোর উপর ভিত্তি করে তুমি কি কি করবা, মানে কি কি তুমি জানতে পারবা, এগুলো সবগুলো সুন্দর করে লেখা আছে এখানে, অনেক কথাবার্তা। এগুলো আসলে এখন বললে তুমি বুঝবা না, পড়তে পড়তে আলটিমেটলি গিয়ে এগুলো সব বুঝে যাবা যে কি বোঝাচ্ছে। ওকে, যেগুলো তুমি কিভাবে বুঝতে পারবা, মানে তোমাকে যে আমি পড়াশোনা করাইলাম এই নলেজ গুলা দিয়ে, তাহলে এগুলা দিয়ে পড়ার পরে
তুমি তোমার সমাজে কি কি বুঝতে পারবা, কোন কোন জিনিসের গুরুত্ব কি এতটুকু বুঝতে পারবা। দেখো প্রত্যেকটা সামনে আন্ডারস্ট্যান্ড কথা লেখা আছে, আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। তারপরে এই যে সিলেক্টিভ, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন, যেটা তোমার দরকার, মানে যতটুকু দরকার অতটুকু। এই যে আন্ডারস্ট্যান্ড, আবার দেখো আন্ডারস্ট্যান্ড 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 আন্ডারস্ট্যান্ড, আন্ডারটেক ক্লিনিক্যাল অ্যাপ্রাইজাল অফ ডায়াগনস্টিক থেরাপিউটিক প্রগনোস্টিক ট্রায়াল, মানে কোনটার পর কি করবা না করবা এইসব জিনিসপাতি নিয়ে আলোচনা করা আছে। একবারে বলতেছি না, এটা একদম তোমার জন্য সুপার গাইডলাইন। তোমার যা লাগবে, যতটুকু লাগবে, যেভাবে লাগবে একদম সুন্দরভাবে বলা আছে। তোমার কোনো কোয়েরি আর বাকি থাকবে না এমবিবিএস কোর্স সম্পর্কে, যদি পুরোটা পড়তে পারো। যদি 509 পেজ পড়া আসলে যেন যেন কথা না, কেউ পড়েও না। তোমরা যে এতটুকু শিখতেছো এইটাই তোমাদের জন্য বিশাল। তোমার বাকি ব্যাচমেটদেরকে জিজ্ঞেস করে দেখে, ওরা জানে না যে কারিকুলামটা আছে পিডিএফ এরকম আকারে কিছু। যাই হোক, এবার আসো দ্য ডক্টর এজ এ প্র্যাকটিশনার, প্র্যাকটিশনার হিসেবে তোমার কাছ থেকে কি কি আশা করে। তারপরে হলো ক্লিনিক্যাল কেসেস এর ক্ষেত্রে তুমি কি করবা, তোমার অ্যাবিলিটি কি কি হবে ওইটার উপর বোঝা যাবে, তুমি কি কি জিনিসপাতি বুঝতে পারবা ওইটা নিয়ে কথাবার্তা বলা আছে। এগুলো হালকা পাতলা জিনিস, নিজের মতো করে রিডিং করে নিবা। রেজুলটাও এই যে চলে আসছে, বেসিক ইনফরমেশন অ্যাবাউট এমবিবিএস কোর্স। ওকে, পড়ছিলাম আমরা প্রথম দিকেই। তোমাদের মনে আছে আমি তোমাদেরকে প্রথমেই এমবিবিএস এর ফুল ফর্ম বলছিলাম, নেম অফ দ্য কোর্স। আমরা যে কোর্সটা করতেছি ওটা কোর্সের নাম কি, ব্যাচলর অফ মেডিসিন এন্ড ব্যাচলর অফ সার্জারি, শর্ট ফর্ম হলো এমবিবিএস। এটার একদম পুরো ল্যাটিন কি গ্রিক কি এগুলো সবগুলো আমরা আলোচনা করছিলাম, মনে আছে তো আমাদের, আশা করি ব্যাকলোরিয়াসটা। যাই হোক, ঠিক আছে। তারপরে আসো বেসিক কোয়ালিফিকেশনস, প্রি রিকুইজিটস ফর এন্ট্রান্স এমবিবিএস কোর্স। তুমি যদি এমবিবিএস কোর্সে এন্ট্রি নিতে চাও তাহলে তোমাকে কি কি লাগবে, এটা তোমরা পার করে ফেলছো অলরেডি আলহামদুলিল্লাহ। এইচএসসি অর ইকুইভ্যালেন্ট উইথ সায়েন্স, এই তিনটা সাবজেক্ট ভালোভাবে পড়তে হবে। ক্যান্ডিডেট হ্যাজ টু সিকিউর রিকোয়ার্ড গ্রেড পয়েন্ট ইন এসএসসি এন্ড এইচএসসি এক্সামিনেশন, এগুলো চান্স পাই গেছো, তোমাদেরকে বলার আর দরকার নাই। অ্যাকর্ডিং টু দা, মানে এমবিবিএস পরীক্ষাটা কিরকম ভাবে হবে, ওটা ডিসিশন নেবে প্রপার কম্পিটেন্ট অথরিটি, যেটা আমাদের 100 মার্কের এমসিকিউ। ওকে, প্লাস তোমার এসএসসির মার্ক, এইচএসসির মার্ক। যাই হোক, তারপরে দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আমরা পুরো এমবিবিএস কোর্সটা কোন ভাষাতে শিখবো, ইংলিশ ভাষাতে শিখবো। ঠিক আছে, এখানে কোনো বাংলা ইংলিশ হিন্দি কোনো কিছু আসবে না, সরি বাংলা হিন্দি আসবে না, ইংলিশে সব। যাই হোক, ডিউরেশন, এমবিবিএস কোর্সের ডিউরেশন কতটুকু, 5 বছর। ঠিক আছে, এই কথাটা একটু খেয়াল করে দেখো, এমবিবিএস কোর্সের ডিউরেশন 5 বছর, ফলোড বাই ম্যান্ডাটরি, মানে তোমাকে ইন্টার্নশিপ করতেই হবে, ম্যান্ডাটরি লগ বুক বেসড রোটেটরি ইন্টার্নশিপ ফর 1 ইয়ার। তাহলে টোটাল তোমাকে ডিউরেশন কত বছর থাকতে হচ্ছে এখানে, 6 years। বাংলায় একটা লিখলাম ইংরেজি, যাই হোক 6 ইয়ার্স। ঠিক আছে, 6 ইয়ার্স। ওকে, বুঝা গেছে। 5 বছর তোমাকে কোর্স শেখাবে, আর 1 বছর ম্যান্ডাটরি বাধ্যতামূলক তোমাকে ইন্টার্নশিপ করতে হবে, বাধ্যতামূলক। লগ বুক বেসড, অর্থাৎ তুমি প্রত্যেকটা কমপ্লিট করছো কিনা ওটা তোমার একটা বুকে লগ হয়ে থাকবে, রেকর্ড হয়ে থাকবে যে তুমি সবগুলো কমপ্লিট করছো কি করো নাই। ঠিক আছে, রোটেটরি, রোটেটরি মানে কি, কিছুদিন মেডিসিন, কিছুদিন সার্জারি, কিছুদিন গাইনি, এরকম করে রোটেট করে করে ইন্টার্নশিপটা কমপ্লিট করবা। কত বছরের মধ্যে, 1 বছরের মধ্যে। এই যে টোটাল 6 বছরের কাহিনী তোমার, ক্লিয়ার? আচ্ছা, কোর্স স্ট্রাকচার, সাবজেক্ট উইথ ডিউরেশন এন্ড প্রফেশনাল এক্সামিনেশন। এমবিবিএস কোর্স ডিভাইডেড ইন্টু 4 ফেজেস, আমরা একদম খুব ভালোভাবে আলোচনা করছি এটা। ওকে, ফার্স্ট ফেজ, কত বছর টাইম, 1.5 বছর টাইম পাবা। প্রথম পেজে কয় বছর টাইম পাবা, 1.5 বছর। কয়টা সাবজেক্ট পড়বা, 3টা সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। ক্লিয়ার? এই 1.5 বছরটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার কখন, যখন তুমি ফার্স্ট ইয়ারে উঠছো তখন তুমি ফার্স্ট ইয়ার, যখন তোমাদের পরের ব্যাচটা চান্স পাওয়া যাবে তখন তোমাদেরকে আর ফার্স্ট ইয়ার বলা হবে না, তখন তোমরা সেকেন্ড ইয়ার, কিন্তু তখনও তোমরা ফার্স্ট ফেজেই থাকবা আর কি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো হলো সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ কত বছর, 1 বছর। এইটাকে আমরা বলি হলো থার্ড ইয়ার। ফেজ সেকেন্ড, কিন্তু ইয়ার কোনটাকে বলি, থার্ড ইয়ার, কারণ মোটামুটি 3 নম্বর বছরে পা চলে যায় আর কি সেই হিসাবে। যাই হোক, এখানে কয়টা সাবজেক্ট, 2টা সাবজেক্ট, ফার্মাকোলজি ফরেনসিক। বলছি সেদিনও, এ বাদে আর কি করতে হবে তোমাদেরকে, সেদিনও বলছিলাম যে এখনো তোমাদের রেগুলার কয়েকটা লেকচার চলতে থাকবে সেকেন্ড ফেজে। ফার্স্ট ফেজে দেখো এই লেজ নাই, কিন্তু ফার্স্ট ফেজে কোনো লেজ নাই, সেকেন্ড ফেজে লেজ শুরু হয়েছে। অনলি লেকচার, শুধু লেকচার হবে। স্মল গ্রুপ টিচিং, প্র্যাকটিক্যাল এক্সাম হইতে পারে, টিউটোরিয়াল এক্সাম হইতে পারে, হ্যাঁ। তারপরে তোমার ওয়ার্ডে কিছু জিনিসপাতি হইতে পারে, কিন্তু মজার ব্যাপার হলো এগুলোতে তোমার এক্সাম হবে না, বুঝতে পারছো, লেকচার হবে। এবার আসলে পরের ব্যাপার, ঝামেলাটা লাগে গেছে। ঝামেলাটা লাগে গেছে যে এতগুলো যদি তোমার পরীক্ষা ছাড়া নেওয়া হয় তাহলে তুমি তো পড়বাই না, পরীক্ষা নিলে পরে কেউ। সেই জন্য লাগিয়ে দিছে হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। দেখছো, এই যে মেইন কথা, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট উইল বি কন্ডাক্টেড ইন ফলোইং সাবজেক্টস। তার মানে এই জায়গাগুলোতে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। কোন কোন সাবজেক্টের, প্যাথোলজির ক্ষেত্রে জেনারেল প্যাথোলজি পড়বা, যেটা কিন্তু তোমার, দেখো, থার্ড ফেজের পড়াশোনার কিছু তোমাকে এখানে পড়ে ফেলতে হবে। ওকে, তারপরে জেনারেল মাইক্রোবায়োলজি, পার্ট অফ মাইক্রোবায়োলজি, মেডিসিন এবং অ্যালায়েন্স সাবজেক্টের কিছু জিনিসপাতি, এগুলো আসলে ওয়ার্ডের মধ্যে চলে যায়,
এগুলার তোমাকে আলাদা করে বড় টেনশন যুক্ত পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে বলি, সেকেন্ড ফেজে তোমাকে টেনশন ওয়ালা কতগুলো পরীক্ষা দিতে হবে? 4টা সাবজেক্টের টেনশন ওয়ালা পরীক্ষা দিতে হবে। এক নাম্বার হলো ফার্মাকোলজির টেনশন ওয়ালা পরীক্ষা, ফরেন্সিক মেডিসিনের টেনশন ওয়ালা পরীক্ষা, জেনারেল প্যাথোলজি এর টেনশন ওয়ালা পরীক্ষা, জেনারেল মাইক্রোবায়োলজি এর টেনশন ওয়ালা পরীক্ষা। শেষ। ওকে। সবচেয়ে বেশি ভেজাল করবে কোন দুইটা? সবচেয়ে বেশি ভেজাল করবে এই দুইটা। আর প্রথম 4 মাস, সেকেন্ড ফেজে ওঠার পর প্রথম 4 মাস বড় ভেজাল করবে হলো এই জেনারেল প্যাথোলজি আর জেনারেল মাইক্রোবায়োলজি। তারপরে সেকেন্ড ফেজে গিয়ে এগুলা মানে সেকেন্ড টার্মে গিয়ে এগুলাকে আর তুমি পাবা না। ওকে। সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশন এটার উপর ভিত্তি করে হবে, এটার উপর সেকেন্ড প্রফেশনাল ভিত্তি, আর এই ফার্স্ট তিনটার উপর ভিত্তি করে হবে ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন। ওকে। তারপরে আসো থার্ড ফেজ। তোমাদেরকে যে পড়াচ্ছে মানে আমি আমি এখন বর্তমানে এই থার্ড ফেজে কন্টিনিউ করতেছি। আমি থার্ড ফেজের স্টুডেন্ট। এটার কোর্স কত দিন? কত বছর? 1 বছর। 1 বছরের মধ্যে এখন মে মাস চলতেছে না, মে মাস মানে আমি অলরেডি 5 মাস পার করে ফেলছি। আর 7 মাস আছে আমার। ওকে। 7 মাস না, আসলে ওই করোনার কারণে যে টাইমটা পিছাই গেছি আমরা, ওটা আসলে টানে টানে ছোট করে দিচ্ছি। 1 বছরের কোর্স টাইম পাবা না, তোমরাও পাবা না, 1.5 বছরও পাবা না, ওটা 1 বছরও পাবা না। আমরা এটা 1 বছর পাচ্ছি না, আমরা এটা 10 থেকে 11 মাসের কাছাকাছি পাচ্ছি। 11 মাসও বলা যাবে না, 10 মাস পাচ্ছি। ওকে। তোমার এগুলো মাথায় রাখিও, চাপ বাড়বে শুরুতে, ক্লাস শুরু হলে একটু চাপ দিয়ে দিয়ে কাজ করাই নেবে, কারণ ওই করোনা আমাদের যে বছর থাকাইছে ওটাকে মিলাই দিচ্ছি। যাই হোক, তো থার্ড ফেজে আসে কি কি পড়তে হবে? কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি। আচ্ছা, এরপরে দেখো অনলি লেকচার, স্মল গ্রুপ টিচিং এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট চলতেই থাকবে কার কার? মেডিসিন, সার্জারি আর গাইনিয়ান অফিসের। ক্লিয়ার? আর পরীক্ষা হবে আসলে কোন তিনটার উপর? শুধুমাত্র এই তিনটার উপর মেইন পরীক্ষা হবে, এগুলোর উপর পরীক্ষা হবে না। সেটা কোথায়? থার্ড প্রফেশনাল এক্সামিনেশন। ঠিক আছে, এই তিনটার উপর পরীক্ষা হবে। এরপর আসো ফোর্থ। ফোর্থ ফেজটা যেটা, এটা আবার 1.5 বছর। প্রথম ফেজটা 1.5 বছর, চতুর্থ ফেজটা 1.5 বছর। ক্লিয়ার? এই তিনটে সাবজেক্ট, এগুলোকে বলা হয় ক্লিনিক্যাল সাবজেক্ট। এইটাই হইলো আসলে আমাদের মেইন প্রয়োগ করার পড়াশোনা। মানে আগে যা যা শিখছো এগুলো সব হলো বেসিক সাবজেক্ট। উপরে তিনটা ফেজে যা যা পড়বা সব হলো বেসিক সাবজেক্ট। আর এরপরে ফোর্থ ফেজে যা শিখবা এইটা হলো আসল। এইটা শেখার পর গিয়ে তুমি দিতে পারবা ট্রিটমেন্ট। বুঝতে পারছো? এইগুলা শেখার পর তুমি ট্রিটমেন্ট দিতে পারবা। অর্থাৎ তুমি এখন বলো তো, আমি কি ট্রিটমেন্ট দিতে পারবো এখন পর্যন্ত আমি যতটুকু পড়াশোনা করছি তার উপর ভিত্তি করে? না, আমি এখন ট্রিটমেন্ট দিতে পারবো না, কারণ আমি এখন পর্যন্ত এই তিনটে সাবজেক্ট শিখি নাই, ট্রিটমেন্ট প্রসিজার এখনো শিখি নাই। আমি জাস্ট বেসিক সাবজেক্ট পড়তেছি এখন পর্যন্ত। তোমাকেও এরকম চতুর্থ ইয়ার, এটাকে আমরা ফোর্থ ইয়ার বলি, উপরটা যেহেতু থার্ড ইয়ার তাহলে এটা ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ার পর্যন্ত তোমাকে কি করতে হবে? বেসিক সাবজেক্ট পড়তে হবে। ফিফথ ইয়ারে গিয়ে এই 4 বছরে কি পড়লা তুমি, এই 4টা বছরে কি পড়লা, ওইটার উপর ভিত্তি করে তুমি প্র্যাকটিসের নলেজ গুলা গ্যাদার করবা, ক্লিনিক্যাল নলেজ গুলা তুমি গ্যাদার করবা। ক্লিয়ার? তারপর আমি বলে দেই, এই ফোর্থ ফেজে গিয়েও তুমি কিন্তু নলেজই গ্যাদার করবা। এখানে যাইও তুমি কি গ্যাদার করবা? নলেজ। বুঝতে পারছো? এখানেও তুমি যা শিখবাই, কিন্তু এখানেও তুমি আসলে ট্রিটমেন্ট ওরকম প্রপারলি দিতে পারবে না, তোমার ট্রিটমেন্টে ভুল হবে, তোমার ডায়াগনোসিসে ভুল হইতে পারে। কত বেশি শিখলা না শিখলা তার উপর ভিত্তি করে অবশ্যই এটা ভ্যারি করে। কিন্তু আলটিমেটলি তুমি ট্রিটমেন্ট দিবা কখন? ওই ম্যান্ডেটরি লগ বুক ওরিয়েন্টেড যে ইন্টার্নশিপ আছে ওইখানে গিয়ে তুমি, তোমাকে ডাইরেক্ট রোগী ছাড়িয়ে দিবে একদম, যে এই রোগী তোমার, কি করো করো। বুঝতে পারছো? তার আগ পর্যন্ত তোমাকে ধরে ধরে শেখাবে, একদম ফোর্থ ফেজ পর্যন্ত তোমাকে ধরে ধরে শেখাবে। আর ফিফথ ফেজে তোমাকে রোগী ছাড়ে দিয়ে চলে যাবে, তোমাকে ওইটা ম্যানেজ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো কি ব্যাপারটা? বুঝছো? আচ্ছা, বুঝছো। এবার আমাকে একটা কথা বলো তো, তোমরা যে এই যে মেডিকেলে চান্স পাইছো, এখন পর্যন্ত তোমাদেরকে কে কে আসে রিপোর্ট দেখাইছে? সবাই। মোটামুটি সবাই রিপোর্ট দেখাইছে নাকি? রিপোর্ট কি তুমি পড়তে পারবা এখন? রিপোর্ট পড়তে পারবা না। কতদূর পর্যন্ত পারবা না? ফোর্থ ইয়ার পর্যন্ত রিপোর্ট পড়তে পারবা না। ঠিক আছে? তো এখন রিপোর্ট পাইলে কি করবা? রিপোর্ট পাইলে সামনে ধরে বলবা, ওই পাশে রেফারেন্স ভ্যালু দেওয়া থাকে, কোনটা বাড়ছে কোনটা কমছে, ওটা দেখে বলবা এটা তো বাড়ে গেছে, এইটা আপনাকে কন্ট্রোল করতে হবে। বুঝছো? এর চাইতে বেশি কিছু আর বলতে যাইও না। ঔষধ টষুধ দিয়ে দিও না ফির মাঝখানে ভুল করে। যদি রোগী মরে, তোমার এমবিবিএস তো পাশে করতে দেবে না, মাঝখানে তোমার কোর্স বন্ধ করে দিবে। সাবধান। আচ্ছা, এবার আসো। এগুলো আমরা শিখলাম, হয়ে গেছে, যা শিখা শিখে গেছি। কি কি পড়তে হয় সাবজেক্ট মোটামুটি একটা আইডিয়া আমাদের মাথায় চলে আসছে। ভাইয়া, হ্যাঁ, বলো। ওইখানে যে নিচে লেখা যে একজন শিক্ষার্থী মেডিকেলে অ্যাডমিট হওয়ার পর মানে অ্যাডমিশন নেওয়ার পর 12 বছরের মধ্যে তাকে এমবিবিএস কোর্স শেষ করা লাগবে, হুম। নিচে লেখা। আমি বলবো তো এটা, হ্যাঁ। তো আমি কিছুদিন আগে একটা নিউজ রিপোর্ট দেখছিলাম যে উনি পাগল হয়ে গেছিলেন, 20 বছর পর ওনার এমবিবিএস কোর্স কমপ্লিট করতে।
তাহলে ওইটা কিভাবে সম্ভব হয়েছে? কয় বছর পর? 20 বছর পর। একটা সম্ভবত উনি পাগল হয়ে গেছিলেন, তারপরে মানে আমি 20 বছর কিনে শিওর হয়ে নিউজটা আপনাকে সেন্ড করব, কিন্তু অনেক 12 বছরের থেকে বেশি, মানে বেশি বছর গ্যাপ ছিল। দেখো আমি তোমাকে একটা কথা বলি, এটা আসলে তোমাকে এটা বাধা ধরা নিয়ম হলো তোমাকে 12 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, হ্যাঁ। ঠিক আছে। আর এমন হইতে পারে যে স্পেশাল রিকোয়েস্টে তোমাকে কনসিডার করতে পারে, ওটা আমি জানি না, ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। ডিরেক্টর যদি বলে যে কোনো জেনুইন কারণে সে 12 বছরের মধ্যে কোর্স কমপ্লিট করতে পারে নাই, হ্যাঁ, তাহলে সে হইলো আবার, উনি মানসিক ভারসাম্য হারাই ফেলছিলেন। হইতে পারে কনসিডার করছে হয়তো বা 20 বছর 30 বছর হইতে পারে। কিন্তু তুমি যদি সুস্থ স্বাভাবিক ভাবে আর কি ফাঁকিবাজি করতে চাও, সর্বোচ্চ কত বছর ফাঁকিবাজি করতে পারবা? 12 বছর। 12 বছর, ঠিক আছে। আমি এটা এখনো বলতে চাচ্ছিলাম, থাম, ওই জন্য এই পাশের জায়গাগুলো পরিষ্কার করলাম। শোনো, এ নোট, all academic activities including professional examination of each phase must be completed within the specific time of the phase। শোনো, কি হয় হোক, তোমার মেইন ফার্স্ট ফার্স্ট পরীক্ষাগুলো সব সময় এই 5 বছরের মধ্যেই কমপ্লিট হবে। বুঝতে পারছো? তোমার ব্যাচের ম্যাক্সিমাম তোমার ব্যাচের ম্যাক্সিমামকে তোমাদের মেডিকেল কলেজ অবশ্যই ঠিক ঠিক সময়ে পরীক্ষা নিয়ে 5 বছরের মধ্যেই বের করে দেবে। বুঝতে পারছো? তাদের কাছে কিন্তু কত বছরের টাইম আছে? 12 বছরের টাইম আছে। কিন্তু মাস্ট বি, কোনোভাবেই সেশন জটের মধ্যে ফেলা যাবে না। বুঝতেছো সেশন জট কাকে বলে? মানে তোমার এই কোর্সটা কমপ্লিট হওয়ার কথা ছিল 5 ইয়ার্স এর মধ্যে, কিন্তু কোনো কারণে কলেজের কোনো সমস্যা, ইন্টারনেট সমস্যার কারণে এটা 6 বছর 7 বছর হয়ে গেল। এইটা করা যাবে না। তোমাকে মাস্ট বি, তোমার কলেজের আর কি তোমার অথরিটির উপর ডিপেন্ড করে, অল একাডেমিক অ্যাক্টিভিটিস অবশ্যই প্রথমবারেরটা 5 বছরের মধ্যে করে দিবে। এখন সবাই তো আর এত ভালো না যে সবাই 5 বছরের মধ্যে পাশ করে ফেলবে অথবা 5 বছরের মধ্যে কমপ্লিট করবে। তো বাকিদের জন্য একটা সুযোগ দিয়ে রাখে যে আপনাদের যদি পড়াশোনা বুঝতে কষ্ট হয়, মাঝখানে যদি আপনি কোনো কারণে অসুস্থ হয়ে যান, ফ্যামিলির কোনো দুর্ঘটনার কারণে বড় কোনো পরীক্ষা তুমি অ্যাটেন্ড করতে পারো নাই, অনেক দুর্ঘটনা মানুষের জীবনে ঘটতে পারে, তোমাকে তারপরও এই সরকার কত বছর টাইম দিচ্ছে এই এমবিবিএস কোর্সটা কমপ্লিট করার জন্য? সেটা হলো 12 বছর। ওকে। স্পেশাল নোট, আফটার টেকিং অ্যাডমিশন ইনটু দ্য ফার্স্ট ইয়ার অফ এমবিবিএস কোর্স, অ্যাডমিশন নেওয়ার পর, ঠিক আছে। তো তোমরা কবে অ্যাডমিশন নিছো, এটা কত সাল? 24 সাল। তো তোমাদেরকে আজ কত বছরের মধ্যে এমবিবিএস কমপ্লিট করতে হবে? 2036 সালের আগে। কথা ক্লিয়ার? এই স্টুডেন্ট মাস্ট কমপ্লিট দ্য হোল এমবিবিএস কোর্স, পাস দা ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন। মেইন কথা হলো এই চারটা প্রফেশনাল পরীক্ষা পাস করতে হবে। কত বছরের মধ্যে? 12 বছরের মধ্যে। কথা ক্লিয়ার? এইটাই হলো কথা। তোমার যদি মনে হয় যে দুইটা ফেজ দিলাম, দুইটা ফেজ দেওয়ার পর আমি এখন 3 বছর ব্রেক নেবো, তুমি নিতে পারবা আসলে, যেটা সত্যি কথা। তুমি 3 বছর ব্রেক নিতে পারবা, 3 বছর ব্রেক নিয়ে 4 নম্বর বছরে আসে আবার থার্ড ফেজটা কমপ্লিট করলা। তারপরে আবার মনে হলো আর 1 বছর ব্রেক নেই, নিতে পারবা, নিয়ে আবার তুমি ফোর্থ ফেজটা কমপ্লিট করবা। মানে কি হয় হোক 12 বছরের আগে কমপ্লিট করলে হলো। ওকে। কার কার ইচ্ছা আছে 12 বছরের মধ্যে কমপ্লিট করার এখানে? কারো নাই না? ছেলেগুলো কি কেউ আসিস না নাই? তো কথা বলবো না, ঠিক আছে। যাই হোক, নিচে আসো। এটা হলো জাস্ট রিডিং দিবা। রিডিংটা কি মানে তুমি ফেজ ওয়াইজ তোমার অ্যাসেসমেন্ট, তারপরে তোমার লেকচার, টিউটোরিয়াল, প্র্যাকটিক্যাল সব সহ কতগুলো সময় পাবা একদম বলে দেওয়া আছে। আমি তোমাকে একটা কথা বলি, দেখো সুন্দরভাবে বলছে। ফার্স্ট ফেজ, হ্যাঁ, ফার্স্ট ফেজ আওয়ার ডিস্ট্রিবিউশন। অ্যানাটমির উপরে তোমার ফার্স্ট ফেজের মধ্যে টোটাল 115 ঘন্টা লেকচার হবে 1.5 বছরে, ঠিক আছে। ফিজিওলজির 120 ঘন্টা লেকচার হবে, বায়োকেমিস্ট্রি 117 ঘন্টা লেকচার হবে, টিউটোরিয়াল হবে এটা 53 ঘন্টা, ফিজিওলজির হবে 120 ঘন্টা টিউটোরিয়াল, বায়োকেমিস্ট্রি 100 ঘন্টা হবে টিউটোরিয়াল। বুঝতে পারতেছো? মানে মেইন একটা কথা বলি, টোটাল 1.5 বছরে তোমাকে 1217 ঘন্টা, আর যদি এই যে এটা অ্যাড করে দেই তাহলে টোটাল 1225 ঘন্টা, 1225 ঘন্টা তোমাকে কলেজে থাকা লাগবে। বুঝছো? মানে এটা তোমার টাইম ফিক্স করে দিছে। এইটার মধ্যে তোমাকে মিনিমাম কত পার্সেন্ট সময় থাকতে হবে জানো? 75% সময় কলেজে উপস্থিত থাকতে হবে। যদি না থাকো তাহলে পরীক্ষায় বসতে দেবে না। ওকে, মাথায় রাখলে ফার্স্ট ফেজের বলছে ওটা গ্র্যান্ড টোটাল। তারপর সেকেন্ড ফেজে তোমাদের সাবজেক্ট গুলো আছে, ওটার উপর ভিত্তি করে কতগুলা টাইম ডিস্ট্রিবিউশন আছে। হ্যাঁ, এখানে দেখো এই যে জিনিসটা গোল করে দিছি, ক্লিনিক্যাল বেড সাইড টিচিং। এটা হলো তোমার ওয়ার্ড। হ্যাঁ, এটা হলো তোমার ওয়ার্ড। এই ওয়ার্ডটা করতে হবে কোনটা কোনটা দেখো, তুমি খেয়াল করে দেখো যে ফার্মাকোলজির কোনো ওয়ার্ড করতে হবে, ফাঁকা। ফরেন্সিকের কোনো ওয়ার্ড না, জেনারেল প্যাথোলজির কোনো ওয়ার্ড না, জেনারেল মাইক্রোবায়োলজি না, এই দেখো মেডিসিন, এই দেখো সার্জারি। মেডিসিন আর সার্জারি তোমাকে ওয়ার্ড করতে হবে 21 সপ্তাহ, 20 সপ্তাহ, টোটাল 41 সপ্তাহ। অল দ্য বেস্ট। ওকে।
এরপর আসো সেকেন্ড ফেজ গেল, তারপরে সেকেন্ড ফেজের পরে থার্ড ফেজে তুমি আসছো। থার্ড ফেজের মধ্যে আসে তুমি দেখো ওই যে এই যে মেডিসিনের ওয়ার্ড করতে হবে 14 ঘন্টা, এই সার্জারি ওয়ার্ড করতে হবে 15 ঘন্টা, এটার হলো 8 ঘন্টা। 8 ঘন্টা না, উইকস, এটা উইকস মনে হয়, সরি এটা উইকস, ঠিক আছে, সপ্তাহ। এতগুলো সপ্তাহ ধরে তোমাকে আর কি ওয়ার্ড করতে হবে, হ্যাঁ, বুঝা গেছে? আর তা বাদে তো বাকি সাইডের জিনিসপাতি গুলো আছে, এটা প্রত্যেকটার পাশে লেখা আছে যে কোনটা কোনটার জন্য কি হবে। এই যে সুন্দর জিনিসটা তোমাদেরকে দেখাই দিই, এটা একটু মজা লাগবে। সেটা হলো এই দেখো, 10 days স্টাডি ট্যুর। ওকে, বলছিলাম না তোমাদেরকে ওই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ইংলিশ ভার্সন যেটা কমিউনিটি মেডিসিন, এই কমিউনিটি মেডিসিন তোমাকে 10 দিনের জন্য ট্যুরে নিয়ে যাবে। ওকে, সরকারি খরচে, সরকারি খরচে বাংলাদেশ ঘুরবে তোমরা। ওকে, আচ্ছা, এবার আসো ফোর্থ ফেজ। ফোর্থ ফেজের মধ্যে ওই আবার সেম জিনিসগুলো ওখানে বলা আছে। আরএফএসটি মানে কি? রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং, আচ্ছা আরএফএসটি, এই কমিউনিটি মেডিসিনের একটা, এই যে এখানে লেখা আছে তো আরএফএসটি, এটাকে বলে হলো রেসিডেন্সিয়াল, FIELD, ফিল্ড সাইট ট্রেনিং। ওকে, রেসিডেন্সিয়াল মানে কি আবাসিক এলাকা, হ্যাঁ, ফিল্ড মানে কি, মানে মাঠ পর্যায়ে কাজ করবা। ফিল্ড সাইট বলতে ওই মাঠ পর্যায়ে কাজ করবা, ওখানে যে ট্রেনিং নিবা। তুমি কি ধরনের ট্রেনিং? ওই যে আমরা একটু গ্রামে যাই, বুঝছো, হার্ট ফেজের এই যে কমিউনিটি মেডিসিন পড়ার সময় আমরা একটু গ্রামের দিকে যাই, গ্রামে গিয়ে মানুষকে যে জিজ্ঞেস করি, আমাদের টপিক সিলেক্ট করে দেয়। যেমন আমাদের টপিক ছিল যে মহিলারা যারা রান্না করে, তারা রান্না করার আগে কি কি কাজ করে, রান্না করার পরে কি কি কাজ করে, রান্না করার সময় কি কি কাজ করে, এবং এই কাজগুলো করার সময় তারা হেলথ এর রিলেটেড জিনিসপাতি গুলো ভালোভাবে ফলো করে কিনা, যেমন ঠিকভাবে হাত ধোয় কিনা, যে খাবারগুলা রান্না করতেছে সেগুলো ঠিকভাবে পরিষ্কার করে কিনা, কতক্ষণ ধরে পরিষ্কার করে, ফ্রিজে সংরক্ষণ করে কি করে না, ফ্রিজে সংরক্ষণ করলে ওই বাসি খাবার কতদিন পর খায়, কতদিন আগে খায়, এইটার উপর ভিত্তি করে আমরা একটা ট্রেনিং নিই ওই ফিল্ড সাইডে, মানে মানুষের সাথে কথা বলে তাদের তথ্য গ্যাদার করার ব্যাপারটা, বুঝতে পারছো? ওইটাকে বলা হয় RFST, রেসিডেন্সিয়াল ফিল্ড সাইড ট্রেনিং। এখানে তোমাদের কলেজ থেকে গাড়ি করে নিয়ে যাবে গ্রামে গ্রামে, যাই তোমাদেরকে গ্রামে ছাড়ি দিবে যে যাও, যে এই ডাটাগুলো কালেক্ট করে নিয়ে আসো, তোমরা ডাটাগুলো কালেক্ট করে নিয়ে আসবা। বেশিরভাগই ডাটা কালেক্ট করে না, যায় ছবি তোলে, বুঝতে পারছো? যাই হোক, কেমন লাগে? মজা লাগে, এটা মজা লাগে, মানে এই কমিউনিটি মেডিসিনের পড়াটা খুব বিরক্তিকর, কিন্তু এই যে RFST টা যাইতেও মজা লাগবে তোমাদের, আর স্টাডি ট্যুর তো মজা লাগবেই, তো বলার অপেক্ষা রাখে না। যাই হোক, নিচে আসো। ফোর্থ ফেজ, ফোর্থ ফেজে ওই সেম সেম জিনিসপাতি গুলো বলা আছে। কেউ টেক্সট দিছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলফি তুলে আদিবা, আদিবা না আবিদা, আদিবা, হ্যাঁ সেলফি তুলে অনেক কাজ করে আর কি। মানে আমরা ডাটা কমপ্লিট করতে বেশি টাইম লাগে না তো, ডাটা কমপ্লিট করার পরে তারপর আমরা সবাই সেলফি তুলি। যাই হোক, মেডিসিন এবং অ্যালাইন্ড সাবজেক্ট আওয়ার ডিস্ট্রিবিউশন হয়েছে আবার, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউশনের টাইম দেওয়া আছে। এগুলো আসলে টিচারদের দেখার দায়িত্ব, তোমাদের এগুলো দেখার দায়িত্ব না, তোমরা যা যাবা ক্লাস করবা চলে আসবা। মেডিসিনের মধ্যে কি কি আছে এটা খুব সুন্দর করে লেখা আছে, ইন্টারনাল মেডিসিন, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, এগুলো সুন্দর, মানে কোন কোন জিনিসের মধ্যে কতটুকু সময় যাবে তোমার। দেখো সেকেন্ড ফেজে ইন্টারনাল মেডিসিনে 22 ঘন্টা যাবে, থার্ড ফেজে 25 ঘন্টা, ফোর্থ ফেজে যাবে 90 ঘন্টা, টোটাল 137 ঘন্টা, একদম প্রত্যেকটা জিনিস একদম পাই টু পাই বলা আছে এই কারিকুলামের শিটটাতে। ওকে, তোমরা জাস্ট 90টা পেজ, প্রথম পেজটা পড়ে এই 5 তারিখের মধ্যে পড়িও রে, তোমাদেরকে তো প্রথমে পড়তে বলছিলাম, কেউ আসো যে পড়ছো জেনুইনলি, একবার দেখছো ভালো মতো? 90টা পেজ পড়ার মতো ক্ষমতা তো তোমাদের থাকার কথা, নাহলে তুমি মেডিকেলে চান্স পাওয়ার কথা না, বুঝছো? একটু কষ্ট করে হলেও বুঝে বুঝে পড়িও, পারবা, মানে বোঝার তো কিছু নাই, ইনফরমেশন যা জেনারেল নলেজের মতো পড়বা, ও আচ্ছা এটার জন্য এতটুকু সময় ভাবে, মুখস্থও করতে হবে না তোমাকে, জাস্ট জানে রাখতে হবে। ওকে, এই সার্জারির জন্য কি কি টাইম, দেখো সার্জারির মধ্যে কি কি আছে, সার্জারির মধ্যে অনেক জিনিসপাতি আছে, জেনারেল, অর্থোপেডিক, দেখতে পাচ্ছ কি, হ্যাঁ। রেডিওলজি, রেডিওথেরাপি, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ডেন্টিস্ট্রি। এই দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই দেখো ডেন্টিস্ট্রি, ফাঁকা 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 ফাঁকা, একদম এখানে ক্লিনিক্যাল বেসড। অল্প একটু তোমাকে 1 ঘন্টা পড়তে হবে সেকেন্ড ফেজে দাঁত সম্পর্কে, 1 ঘন্টা। ওকে, আর টোটাল 1 ঘন্টা, কারণ ডেন্টিস্ট্রিটা আমাদের মধ্যে পড়ে না, আমাদের পড়াশোনার মধ্যে পড়ে না, সেই জন্য তো ডেন্টাল মেডিকেল কলেজ আলাদা করে আছে, কিন্তু তারপরে তোমাকে দাঁত সম্পর্কে 1 ঘন্টার একটা আইডিয়া দিবে। ওকে, এটা সার্জারির মধ্যে পড়ে, রিলেটেড তো, মুখ থেকে তো দাঁত বের করে দিলে তোর পুরা ডাক্তার হইলে না, একটু জাস্ট জানাই রাখি। এই আবার সার্জারির ওইটারে আবার ভালো মতো বড় ডিটেলস কথাবার্তা, এগুলো তোমাকে জাস্ট এমনি দেখে যাওয়া চোখ দিয়ে, আর লাগবে না। এই দেখো গাইনি, গাইনির ক্ষেত্রেও তোমার থার্ড ফেজে লেকচার টাইম কত, 30 ঘন্টা, 30টা লেকচার পাবা, ফোর্থ ফেজে 60টা লেকচার, টোটাল 90টা লেকচার, টোটাল ঘন্টা হলো তোমার এই যে 58 ঘন্টা টিউটোরিয়ালের, এগুলা টিউটোরিয়াল ডেমনস্ট্রেশন,
সুন্দর করে বলে দিছে যে কতটুকু সময় তোমার দিতে হবে। এগুলো আসলে স্যারেরা হিসাব করে ওই হিসাবে ক্লাস নেয়, তোমাকে এগুলো নিয়ে মাথা ঘামাইতে হবে না। আমি তো যাইতে পারবো না মনে হচ্ছে অ্যানাটমি পর্যন্ত, কই গেল। এই যে টিচিং এবং লার্নিং মেথডস এ যদি আসি, কিভাবে তোমাকে শেখাবে আর কি, শেখাবে কিভাবে, তুমি শিখবা কিভাবে। এটার মধ্যে প্রথমে আসবে হলো লেকচার এবং সেমিনার। এই সেমিনার গুলাতে গেলে না খাবার দেয়, ফ্রি ফ্রি কিছু খাবার পাবা, কিছু কিছু প্যাড কলম পাইতে পারো, ফুল পাবা, ঠিক আছে। এগুলাতে জয়েন করিও, জয়েন করলে মজা লাগে। টাইম থাকলে করবা, টাইম না থাকলে করবা না। আর কিছু কিছু কাজ যেগুলো আছে এগুলো বাধ্যতামূলক, যাইতেই হয়। তো যাই করবা, ভাল লাগে ওখানে। অবশ্য কেন যাবা জানো? কারণ তুমি তোমার কলেজের যে লেজেন্ড লেজেন্ড টিচার গুলো আছে, যারা কলেজের ফেমাস ফেমাস টিচার বা খুব ভালো ডাক্তার ওই সেক্টরের, তারা কিন্তু এই সেমিনার গুলাতে পাবা। তাদেরকে কিন্তু তুমি বেশিরভাগ সময় দেখতে পারবা না, খুব কম সময় ওই লেজেন্ড টিচার গুলাকে দেখতে পারবা। তো তাদেরকে দেখার জন্য হইলেও তুমি এই সেমিনার গুলোতে যাবা। বুঝতে পারছো? ওদেরকে আইডিয়ালাইজ করার চেষ্টা করবা, ওরা কিরকম না রকম, ওদের জীবন সম্পর্কে একটু জানতে পারলে আরো ভালো। ওকে, এবার আসো ইন্টিগ্রেটেড টিচিং। ইন্টিগ্রেটেড টিচিং মানে হলো ফেজ ওয়ানে 12টা টপিক তোমাকে পড়াবে। ইন্টিগ্রেটেড টিচিং মানে কি জানো? ওই যে ফিফথ ইয়ারে পড়াশোনা করাবে, "এ দেখো এই রোগ হলে এই এই করতে হয় রে"। এগুলো তুমি যদিও বুঝবা না কিছু, বাট তারপরও করতে হবে আর কি। করিও, যে অ্যাটেন্ড করবা, অ্যাটেন্ড করলেই হবে। স্মল গ্রুপ টিচিং এর মধ্যে হলো প্রবলেম বেসড লার্নিং, মানে তুমি প্রবলেম বলবা, তোমার প্রবলেম সলভ করে দিবে। টিউটোরিয়াল, ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন মানে তোমাকে করে দেখাবে, তুমি ওটা দেখবা, দেখে দেখে শিখবা। তারপর হলো স্টুডেন্ট ইন্টারাকশন, তোমাদের মাঝে মাঝে বলে দিবে তোমার প্রেশার ওই মাপো, ওর প্রেশার তুমি মাপো। স্টুডেন্টদের মাঝে কথাবার্তা বলে বলে শেখো, দুইজনকে মিলে গ্রুপ করে বলবে একটা রোগীর হিস্ট্রি নাও, অথবা ওই রোগীর সমস্যাকে একটু খুঁজে বের করার চেষ্টা করো। এইভাবে তুমি স্মল গ্রুপে শিখবা। একটা হলো দেখো লার্জ গ্রুপে। লার্জ গ্রুপে তুমি লেকচার সেমিনার, অর্থাৎ একবারে গণহারে সবাইকে বোঝাবে। ক্লিয়ার? স্মল গ্রুপ তোমাকে ছোট ছোট গ্রুপে ভাগ করবে, 5 জনের গ্রুপ, 10 জনের গ্রুপ, 20 জনের গ্রুপ, এরকম করে করে তোমাকে কাজ কমপ্লিট করাবে। বুঝতে পারছো? প্র্যাকটিক্যাল সেশন আছে, তোমাকে প্র্যাকটিক্যাল করাবে। এটা একদম পুরো ইন্ডিভিজুয়ালি করবা, প্রত্যেকটা স্টুডেন্ট করবে বাই আলাদা আলাদা ভাবে। ক্লিয়ার? তারপরে মনে করো ফিল্ড প্লেসমেন্ট, ওই যে কমিউনিটি বেসড মেডিকেল এডুকেশন, ওই যে তোমাকে ফিল্ডে পাঠিয়ে দিবে স্মল গ্রুপে। ঠিক আছে। তারপরে হলো ক্লিনিক্যাল টিচিং, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটাই আসলে সবাই হইতে চায়। সবাই এইটাই হইতে চায় যে আমি প্র্যাকটিস করবো, রোগীর ডায়াগনোসিস করবো, চিকিৎসা দেবো, চেম্বার করবো। এটা হলো এই জায়গাটা। ওয়ার্ড, ওপিটি, ইডি, অ্যাম্বুলেটরি কেয়ার, ওটি। ওটি মানে তো জানো তোমরা, বাকিগুলো অর্থ আমার ফুল ফর্ম মনে করতেছে না আপাতত, খুঁজে দেখিও পরে। যাই হোক, আইসিইউ, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এগুলো সম্পর্কে পড়াশোনা, কনসার্ন পার্সন সম্পর্কে পড়াশোনা। ওকে, এইগুলো জিনিসপাতি। যাই হোক, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে হলো পরীক্ষা, সহজ কথা। অ্যাসেসমেন্ট মানে হলো পরীক্ষা। পরীক্ষা কিরকম ভাবে হবে? ইন কোর্স পরীক্ষা বা ফর্মেটিভ পরীক্ষা হতে পারে। আইটেম, কার্ড, টার্ম, বলছি আমি গত ফেজে এগুলো, মানে গত ইয়েটাতে খুব সুন্দরভাবে বলে দিছি যে আইটেম কি, কার্ড কি, টার্ম কি। ওকে, এগুলোর উপর ভিত্তি করে কি হবে তোমার? প্রফেশনাল এক্সামিনেশন হবে। প্রফেশনাল এক্সামিনেশন হবে। ক্লিয়ার? প্রফেশনাল এক্সামিনেশন পাস করা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট রেজাল্ট করে পাস করতে হবে তোমাকে। ফর্মেটিভ অ্যাসেসমেন্টের উপর 10% মার্ক থাকে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি জানো? ভদ্রতা, সহজভাবে বলতে গেলে ভদ্রতা। ভদ্রতা কি? তুমি ক্লাসে বেয়াদবি করছো কিনা, তুমি ঠিকভাবে ক্লাস অ্যাটেন্ড করছো কিনা, তুমি সবগুলো পরীক্ষায় বসছো কিনা। হ্যাঁ, এগুলোর উপর ভিত্তি করে তোমাকে 10-এর মধ্যে একটা মার্ক দিবে। ওকে, ওটাকে 10% মার্কের মধ্যে রাখা হয়েছে। এবার আসো, ইন রিটেন এক্সামিনেশন এমসিকিউ থাকবে 20%। ঠিক আছে। আর রিটেন থাকবে হলো 50%। আর এই ফলস আবার থাকবে 50%, এরকম থাকতে পারে। এটা ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা আছে। হ্যাঁ, পরে নিচে গিয়ে পাবা হয়তো বা যে কোন সাবজেক্টের পরীক্ষার জন্য কি কি হবে। এরপর দেখো যাই হোক, এগুলা এমনিতে জানে নিও কোনটাই হবে। নিচে আসো, এগুলা জিনিসপাতি এমনি, এই যে তোমাদের বলছিলাম না অস্পির কথাবার্তা, অবজেক্টিভ স্ট্যান্ডার্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, ওইটা। তো জিপিএ যেটা সিস্টেম আছে, জিপিএ সিস্টেম আসলে নাই, এটা এ প্লাস, এ প্লাস আসলে নাই। তোমাকে আর কি, তোমাকে জাস্ট এই কত পার্সেন্ট মার্ক পাইলা, পাস আর ফেল দিবে, আর কিছু না। এটার মধ্যে আমরা যেটাকে অনার্স বলি, যে স্টুডেন্টরা অনেক বেশি ভালো পরীক্ষা দেয় বা অনেক বেশি ভালো জানে, তাদেরকে অনার্স মার্ক যেটা বলে, ওই অনার্স মার্কটা হলো এই যে এটা 80% অ্যান্ড অ্যাবভ। ওকে, 80% অ্যান্ড অ্যাবভ যারা পাবে তারা হলো অনার্স। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে 85% জানা মতে, আমার এখানে এখান থেকে 80% লেখা, যাই হোক ওই 85%, ওইটাকে অনার্স মার্ক বলা হয়। স্বাভাবিকভাবে এত মার্ক দেয় না। ঠিক আছে, স্বাভাবিকভাবে এত মার্ক দেয় না। স্টুডেন্টরা মোটামুটি সর্বোচ্চ এভারেজ যদি বলা হয়, এভারেজ স্টুডেন্টরা এই সেকশনে থাকে। মোস্ট অফ দেম, মোস্ট অফ দেম থাকে হলো 65 থেকে 70%-এর রেঞ্জে। ঠিক আছে, তার মধ্যে হলো মোটামুটি হাতে গোনা কয়েকজন থাকে হলো এখানে এই সেক্টরটাতে। আর একদম 2-3 জন থাকে হলো এই সেক্টরে। আর এই যে অনার্স বা এই এই লেভেলটাতে, এই লেভেলটাতে আরো কম। এটা আমি আরএমইউ এর কথা বললাম, আমাদের মেডিকেল ইউনিভার্সিটির কথাবার্তা আর কি। আমার ব্যাচে শুধুমাত্র একজন আছে। ওকে, এখন যদি জিজ্ঞেস করে যে ভাই আপনি কোন লেভেলের স্টুডেন্ট, আমি যদি বলি তাহলে আমার লেভেল হলো এই যে এইটাতে আমি সবসময় থাকি আর কি, 70-75%-এর রেঞ্জে থাকি। দুই একটা পরীক্ষায় ফার্স্ট পেজে খুব পড়াশোনা করছিলাম তো ভয় পায়, তখন দুই একটাতে এই জায়গাটা ছিলাম।
কপাল করে, এত দূর পর্যন্ত যাওয়ার কপাল হয় নাই, আশা করি হবেও না, অত বুদ্ধি নাই আমার। ঠিক আছে, তোমাদের জন্য অনেক শুভকামনা, খুব চেষ্টা করবা। আমি যেসব ভুল করছি ওই ভুলগুলো তোমাদেরকে শেখাই দেবো, তোমরা ওই ভুল করিও না। আর যদি দিন রাত এক করে পড়াশোনা করতে পারো, আশা করি যারা ডিইউ এর আন্ডারে আসো তাদের বহুত সম্ভাবনা যে অনার্স পাই যাবা। যারা আরএমইউ এর আন্ডারে আসো, তোমাদের অত কষ্ট করার দরকার নেই, অনার্স আমাদের দেয় না অত সহজে। আচ্ছা, কোশ্চেন হইতেছে এটা কিভাবে বুঝতে পারবো যে আমরা কোন লেভেলে আছি? কারণ পাশ আর ফেল দেয় না শুধু হ্যাঁ, আর এম ইউতে। পাস আর ফেলের পাশে নাম্বারও দিয়ে দেয়। ঠিক আছে, ও, পাস আর ফেলের পাশে নাম্বারও দিয়ে দেয়, কত পার্সেন্ট মার্ক পাইছো বলে দেয়। হ্যাঁ, যাই হোক, নিচে আসো। এলিজিবিলিটি ফর অ্যাপিয়ারিং ইন প্রফেশনাল এক্সামিনেশন, এইটা একটু মনোযোগ দিয়ে পড়বা। হ্যাঁ, তোমাকে অবশ্যই 75% অ্যাটেন্ডেন্স ইন অল ক্লাসেস, থিওরি, প্র্যাকটিক্যাল, টিউটোরিয়াল, রেসিডেন্সিয়াল, ফিল্ড প্র্যাকটিস, ক্লিনিক্যাল প্লেসমেন্ট। ঠিক আছে, প্রত্যেকটাতে তোমাকে 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। কোনো একটাতেও যদি তোমার উল্টাপাল্টা হয়, পরীক্ষা বসতে দিবে, পরীক্ষা বসতে দিবে না এটা কথা বলা ঠিক না, পরীক্ষায় বসতে দিবে কিন্তু তোমার সাথে ঝামেলা করবে। ঠিক আছে, তোমাকে হুমকি দেবে, তোমাকে 2-3 দিন ঘুরাবে। ঠিক আছে, ঘুরানোর পর বলবে, হ্যাঁ ঠিক আছে দাও পরীক্ষা। এক্স্যাক্টলি, এত পেরেশানিতে যাওয়ার দরকার নেই, তোমার যাবা কলেজ ঠিকভাবে। ঠিক আছে, যতটুকু না গেলেই নয়। 1 মিনিট পর কলটা কাটে যাবে। হ্যাঁ, এবার আসো। অবটেনিং অ্যাটলিস্ট 60% মার্ক, আমাদের মেডিকেলে পাস কত পার্সেন্ট জানো তো তোমরা? 60%। প্রত্যেকটা পরীক্ষায় তোমাকে 60% মার্ক পাইতে হবে, 60% মার্ক না পাইলে ফেল। একটাতে ফেল করবা, সবগুলোতে ফেল, পুরো পরীক্ষা আবার দেওয়া লাগবে। কথা ক্লিয়ার? মানে রিটেনে পাস করছো, মনে করো 80% মার্ক পাইছো ধরলাম, ভাইভাতে পাইছো 50% মার্ক, তুমি ফেল, তোমাকে আবার পরে রিটেন দেওয়া লাগবে, আবার ভাইবা দেওয়া লাগবে। বুঝতে পারছো? মনে থাকবে? ওকে। No student should be allowed to appear in the professional examination unless the student passes all the subjects in the previous professional examinations. মানে বোঝো, তুমি যদি প্রথম পরীক্ষায় অ্যানাটমিতে ফেল করো, ঠিক আছে, তোমাকে সেকেন্ড ফেজ পড়তে দিবে, ক্যারি অন সিস্টেম আমাদের আছে, কিন্তু যতদিন না তুমি অ্যানাটমি ক্লিয়ার করতেছো ততদিন পর্যন্ত তোমাকে সেকেন্ড ফেজের পরীক্ষা দিতে দিবে না। কথা ক্লিয়ার? এটা কি বুঝছো? এটা বুঝছো কিনা বলো তো আমাকে। ক্লিয়ার। হ্যাঁ বুঝছি। ভেরি গুড। পাস মার্ক